আচ্ছা, যেহেতু আমরা 15 পেজ পর্যন্ত পড়েছিলাম, আমরা আজকে আহ, আমরা আজকে এখানে আমরা এখানে এই জায়গা থেকে শুরু করি। আমি আবারও বলতেছি, প্রতিটা প্রশ্ন কিন্তু বুঝবেন, ভালো করে বুঝে বুঝে ক্লিয়ার করবেন। তো এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে, হাউ ক্যান ইউ বি শিওর দ্যাট ইউ গেট দ্য ট্রেনিং অ্যান্ড দ্য ইনফরমেশন ইউ নিড। কিভাবে নিশ্চিত হবে যে তুমি প্রয়োজনীয় প্রশিক্ষণ বা তথ্য পাচ্ছ, বা আপনি কিভাবে নিশ্চিত করবেন বা নিশ্চিত হবেন যে আপনার যে প্রয়োজনীয় যে প্রশিক্ষণ বা তথ্য এটা আপনি পাচ্ছেন কিনা, এটা আপনি কিভাবে নিশ্চিত হবেন, কনফার্ম কিভাবে হবেন। কাজ ও নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, তার মানে আপনি যে আপনার প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রয়োজনীয় শিক্ষা অর্জন করতে পারছেন কিনা, বা আপনার প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন কিনা, এটা আপনি কিভাবে ইনশিওর হবেন। কাজ ও নিরাপত্তা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে তুমি নিশ্চিত হতে পারো যে তুমি প্রয়োজনীয় প্রশিক্ষণ পাচ্ছ বা তথ্য পাচ্ছ কিনা। আর আমরা কিন্তু এটা বুঝতে পেরেছি আশা করি, যেহেতু খুব সহজ একটা কোশ্চেন। তারপরে বলেছে যে কি কি কোশ্চেন করতে পারি। আপনাকে এবার বলতে পারে যে মনে করেন এই একটা কোশ্চেন দেওয়ার পর বলো, এখানে লিখে দিতে পারে গিভেন এক্সাম্পল, কিছু এক্সাম্পল, গিভেন কোশ্চেন এক্সাম্পল, কিছু কোশ্চেনের এক্সাম্পল বা উদাহরণ যদি আপনাকে লিখতে বলে, তাহলে আপনি এই কোশ্চেনের উদাহরণ কিন্তু লিখে দিতে পারেন। হোয়াট আর দ্য হ্যাজার্ড অফ দিস জব, এই কাজের ঝুঁকি কি কি। অনেক একটা কাজ দেওয়া হয়েছে, কিন্তু কাজের ঝুঁকি সম্পর্কে যখন আপনি কোশ্চেন করবেন, তখন কিন্তু আপনার নির্ভরযোগ্য একটা তথ্য পাবেন। এই তথ্য পাওয়াটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে এই কাজের জন্য কি আলাদা প্রশিক্ষণ দরকার, এগুলো প্রশ্ন করতে পারেন। আমার কাছে কি সঠিক নিরাপত্তা সরঞ্জাম আছে, মানে আপনাকে কেউ কোনো একটা কাজ দিল, কোনো একটা প্রশিক্ষণে আপনি কাজ করবেন, বা কোনো কাজ করার ক্ষেত্রে আগে আপনি যে পিপিইগুলো আছে বা নিরাপত্তা সরঞ্জামগুলো আছে, এগুলো আসলে সঠিকভাবে আছে কিনা, এটা আপনি প্রশ্ন করেও কিন্তু কি করতে পারেন, আপনার প্রয়োজনীয় প্রশিক্ষণ বা তথ্য নিশ্চিত করতে পারেন। তারপর আঘাত পেলে, আমি যদি এই কাজটা করতে যে আঘাত পাই, তাহলে সেক্ষেত্রে আমি কি করব। এই সব কোশ্চেন করে কিন্তু আমি নিশ্চিত হতে পারি যে আমার প্রয়োজনীয় যে প্রশিক্ষণ বা তথ্য ও আমাকে দেওয়া হচ্ছে কিনা বা আমি পাচ্ছি কিনা, এটা কিন্তু আমি নিশ্চিত করতে পারবো এই কোশ্চেনগুলো করে। সঠিক এক কথায় যদি বলি, সঠিক প্রশ্ন করলে সঠিক তথ্য পাওয়া যায়। আপনি যখন সঠিক কোশ্চেন করবেন, তখন সঠিক একটা তথ্য আপনি পেতে পারবেন। তারপরে বলা আছে, হোয়াট আর দ্য রাইট অফ এ ওয়ার্কার ইন এ ওয়ার্কপ্লেস সেফটি। রাইট মানে কি অধিকার, রাইটস মানে কি আপনার অধিকার, অফ এ ওয়ার্কার একজন ওয়ার্কারের অধিকার কি, ইন এ ওয়ার্কপ্লেস সেফটি অর্থাৎ আপনার কর্মক্ষেত্রের নিরাপত্তায় একজন ওয়ার্কারের মনে করেন অধিকারটা আসলে কি। আপনি একজন কর্মী, মনে করেন আপনি আপনার প্রতিষ্ঠানের একজন কর্মী, একজন এমপ্লয়। এখন আপনার এখানে আপনার অধিকারগুলো কি কি হতে পারে। একজন কর্মীর ৩টি প্রধান অধিকার আছে, তাহলে একজন কর্মীর কয়টি প্রধান অধিকার আছে? 3টি। ৩টি। প্রথম হলো জানার অধিকার, তার মানে কি দ্য রাইট টু নো। ঠিক আছে, প্রথমে হলো কি দ্য রাইট টু নো, প্রথম অধিকার হলো তার জানার অধিকার। তারপরে দ্য রাইট টু পার্টিসিপেট, তারপরে তার অধিকার হলো অংশগ্রহণের অধিকার। ঠিক আছে, অ্যান্ড দ্য রাইট টু রিফিউজ আনসেফ ওয়ার্ক, তারপরে মনে করেন অনিরাপদ কাজ প্রত্যাখ্যান করার অধিকার। তার মানে আমরা অংশগ্রহণের অধিকার জিনিসটা আসলে কি, তার মানে মনে করেন কোথাও কোনো একটা বিপদ হয়েছে, বিপদে আপনি অংশগ্রহণ করলেন, অংশগ্রহণ করে আপনি তাকে রক্ষা করলেন, এটাও মনে করেন একটা অংশগ্রহণ বোঝানো হয়। তারপরে মনে করেন আপনি কোথাও কোনো পার্টিসিপেট করবেন, কোনো প্রতিযোগিতা হোক, যে কোনো কিছুতে আপনার এই যে অংশগ্রহণ, এটা কিন্তু আপনার একটা মানে অধিকার। তারপরে অনিরাপদ একটা কাজ আপনার মনে করেন সুপারভাইজার আপনাকে দিয়েছে, এখন এই অনিরাপদ কাজ করতে গেলে আপনার কি হতে পারে, কোনো একটা ইনজুরি হতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই কাজ প্রত্যাখ্যান করার অধিকার আপনার থাকতে হবে, যে না আমি এই কাজটা করব না, এই কাজটা করব না, এই যে কথাটা বলা, এটা কিন্তু আপনার একটা অধিকার, যে আমি আমার অনিরাপদ কোনো কাজ আমি করব না। তাহলে আমরা কি শিখলাম, একজন ওয়ার্কারের 3টা রাইটস আছে, রাইটস মানে 3টা অধিকার আছে। সে অধিকার কি কি, একটা হলো প্রথমে জানার অধিকার,
যে কোথায় কি হচ্ছে আমি এটা সবসময় জানবো, তাদেরকে প্রশ্ন করবা, তারা প্রশ্ন উত্তর দিতেও বাধ্য। জানার অধিকার, তারপরে অংশগ্রহণের অধিকার এবং অনিরাপদ কাজ প্রত্যাখ্যান করার অধিকার। আমরা কি এই তিনটা পারবো সবাই? জি স্যার। সহজ না তিনটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটু ডিসক্রাইব ভাবে লেখা আছে যে দ্য রাইট টু নো, তোমার অধিকার আছে কাজের ঝুঁকি ও নিরাপদ কাজ করার উপায় জানার। যে আমি নিরাপদ, মনে করেন আমার অধিকার আছে কিসের? কাজের ঝুঁকি ও নিরাপদে কাজ করার মানে উপায় জানার অধিকার কিন্তু আমার আছে। তুমি কর্মক্ষেত্রে নিরাপত্তা উন্নত করতে অংশ নিতে পারো। তার মানে কর্মক্ষেত্রে মনে করেন যে অনিরাপদ একটা কর্মক্ষেত্র, যেখানে কাজ করলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এই কর্মক্ষেত্রটাকে যদি আপনি উন্নত করতে চান, এই উন্নত করতে আপনি অংশগ্রহণ নিলেন, এই অংশগ্রহণের অধিকারটাও কিন্তু আপনার এক ধরনের অধিকার বলা হয়। তো এটা কিভাবে করতে পারি? প্রশ্ন করে, নিরাপত্তা কাজে অংশ নেওয়া, এগুলো করে কিন্তু আমি করতে পারি। তারপরে কাজ ঝুঁকিপূর্ণ হলে তা না বলার অধিকার, একটু যেটা বোঝানো হয়েছে আপনাদেরকে। তারপরে হোয়াট ইজ এ ওয়ার্কপ্লেস? ওয়ার্কপ্লেস কি? কে আপনি বলতে পারবেন ওয়ার্কপ্লেস কাকে বলে? স্যার, ওয়ার্কপ্লেস হলো এমন একটা জায়গা যেখানে কাজ করা হয় অথবা আমরা প্রশিক্ষণ নিই, মানে যে প্র্যাকটিস গুলা যেখানে করি মূলত কাজের জায়গা বোঝায়। আচ্ছা, আর কেউ বলতে পারবেন? কাজের স্থান। আর কেউ? কথা বলেন না কেন? এখানে কতগুলো মানুষ, যদি পড়াশোনা না করেন ক্লাসে আসার প্রয়োজন নেই। এই যে মনে করেন হাজিরা দিতে ক্লাসে আসার কোনো দরকার নেই। এখানে এতগুলো মানুষ, আর কেউ বলতে পারছেন না ওয়ার্কপ্লেস কাকে বলে? আগে ক্লাসে শেখানো হয়েছে। এই নাজমুল, আপনি কি কথা শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার, আমরা যেখানে প্রশিক্ষণ নেই ওই জায়গাটাকে বোঝানো হয়েছে। প্রশিক্ষণ নিলে তো ওটা ট্রেনিং প্রতিষ্ঠান হয়ে যায়। আপনাকে বলছে ওয়ার্ক প্লেস, যেখানে আমি কাজ করি। যদি এইভাবে বলি যে প্রতিষ্ঠানে আমি কাজ করি, বা যে প্রতিষ্ঠানে আমি শিক্ষা প্রদান জি করি, স্যার। যে প্রোভাইড করি, বা যেখানে আমি কাজ করি, এক কথায় যেখানে কাজ করা হয় সেটাকে ওয়ার্ক প্লেস বলে। এই আবির, আপনি পড়াশোনা জি করেন নাই? স্যার। আবির, স্যার, কোথায় ছিলেন স্যার আপনি? আমার ভয়েসটা অন হইতেছিল না স্যার, হঠাৎ করে। তা আপনি এখন কথা হয়েছে বলেন স্যার। না, কথা বলেন না কেন? স্যার সরি স্যার, বলতেছি স্যার। ওয়ার্ক প্লেস কাকে বলে? স্যার, ওয়ার্ক প্লেস কাকে বলে? ওয়ার্ক প্লেস কাকে বলে? আহ, স্যার মনে পড়তেছে না স্যার। মনে পড়তেছে না? আপনি যদি ফোনের দিকে খেয়াল করে রাখতেন, এই ক্লাসের দিকে খেয়াল করতেন, তাহলে তো আপনার এটা মনে থাকতো। আপনি কি করতেছিলেন তাহলে? এই যে ২-৩ জন অ্যান্সার করলো, আপনি অ্যান্সার শোনেন নাই, একটু আগে এখানে দেখানো হলো তা আপনি স্ক্রিন দেখেন নাই। তাহলে এই হাজিরা দিতে তো ক্লাসে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। সরি স্যার, আমি দেখতেছিলাম স্যার, কিন্তু মনে পড়তেছে না স্যার। মনে তো পড়া লাগবে না, ২ জন না ৩ জন বলেছে আপনাকে। এখানে ২-৩ জন বলেছে, তো ২-৩ জনের কথা শুনে তো বলতে পারতেন। আমি একবার বলেছি। আচ্ছা, তো ওয়ার্কপ্লেস কি? ওয়ার্কপ্লেস হলো এমন একটি জায়গা যেখানে মানুষ তাদের কাজ বা পেশা পরিচালনা করে, বা যেখানে কাজ করা হয়, এটাই বোঝানো হয়েছে। অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইজ এ লিগাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ, ট্রু অর ফলস? আপনাকে বলছে কি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি ইজ এ লিগাল, মানে কি মনে করেন লিগাল বলতে মনে করেন সত্য হোক, সরি, লিগাল বলতে বোঝায় মনে করেন লিগাল শব্দের অর্থটা যেন কি?
স্যার লিগ্যাল বলতে কি উচিত মানে বোঝায়। আইনসম্মত বোঝাচ্ছে? আইনগত বা উচিত এটা বোঝানো হয়েছে মেবি। লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ। তার মানে কি এটা এই কথাটা কিন্তু সত্য। বলছে যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি মানে কি অস। অস হলো কি রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ। মনে করেন লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড সেফটি আইনগত বাধ্যতামূলক। তার মানে কি কাজের ক্ষেত্রে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কিন্তু আপনার বাধ্যতামূলক। সত্য নাকি মিথ্যা? এটা কিন্তু অবশ্যই সত্য। আপনাদের কিন্তু কোশ্চেন এইভাবেও আসবে। বলবে ট্রু অর ফলস, আপনি লিখে দেবেন যে ট্রু, হয়ে গেল। তারপরে টু ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই লাইকহুড অ্যান্ড কনসিকুয়েন্স অফ এ রিস্ক, হোয়াট টুল ইজ ইউজড। মনে করেন টু ডিফাইন আপনি কি করবেন, ডিফাইন বলতে কি বোঝায়, মনে করেন খোঁজা, অ্যান্ড ক্লাসিফাই মানে কি শ্রেণীভাগ করা, ঠিক আছে। লাইকহুড অ্যান্ড কনসিকুয়েন্স অফ রিস্ক, ঝুঁকির সম্ভাবনা, ঝুঁকির সম্ভাবনা ক্ষতি নির্ধারণ করতে কোন টুলস ব্যবহার করা হয়। এখানে লেখা আছে হোয়াট টুল ইজ ইউজড, আপনি কোন টুলটা ব্যবহার করবেন। আমরা একটু মানে আমরা আগের দিনের সেশনে কিন্তু শিখেছিলাম যে রিস্ক ম্যাট্রিক্স। রিস্ক ম্যাট্রিক্সের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, ঝুঁকির সম্ভাবনা ক্ষতি নির্ধারণ করার জন্য কিন্তু আমরা রিস্ক ম্যাট্রিক্স কিন্তু ব্যবহার করতে পারি। আমি ক্লাস শেষে কিন্তু আপনাদের এই প্রতিটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করবো এক একজনকে এক একটা, আমাকে কিন্তু বলতে হবে। তাহলে এখানে কি শিখলাম, কোনো ঝুঁকির সম্ভাবনা বা ক্ষতির মানে নির্ধারণ কতটুকু ক্ষতি হবে এই সম্পূর্ণ বিষয় কোথায় উল্লেখ থাকে, রিস্ক ম্যাট্রিক্সে উল্লেখ থাকে। এটা মনে করেন একটা টুল, তাই না? এই টুলটা ব্যবহার করে কিন্তু আমরা এই কোনো ধরনের ঝুঁকি ক্লাসিফাই অথবা আইডেন্টিফাই করি। বুঝতে পেরেছি আমরা এটা? জি স্যার। আবি 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 শুনছেন আপনি? শুনছি স্যার। আচ্ছা, তাহলে রাইট ডাউন দ্য স্টেপ অফ হায়ারার্কি অফ কন্ট্রোল ফ্রম বটম টু টপ। এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, আমি আগের দিনও বলেছিলাম। প্রশ্নটা এইভাবে একটা ঘোরায় আসে। আমি এরকম কোশ্চেন আমি কমপক্ষে 25 বারের উপরে দেখেছি 25টা অ্যাসেসমেন্টে। এই হায়ারার্কি কন্ট্রোল একটা না একটা থাকে অ্যাসেসমেন্টে। তাহলে রাইট ডাউন দ্য স্টেপ অফ হায়ারার্কি অফ কন্ট্রোল ফর বটম টু টপ। একটা হলো কি আসে, বটম টু টপ আসে, আর একটা টপ টু বটম আসে। তাহলে বটম টু টপ মানে কি, নিচে থেকে উপরে। নিচে থেকে উপরে কি, পিপি, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, আইসোলেশন, সাবস্টিটিউশন, ইলিমিনেশন। আর যদি আমাকে বলে টপ টু বটম, তাহলে প্রথমে আসবে কি, ইলিমিনেশন, সাবস্টিটিউশন, আইসোলেশন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পিপি। ক্লিয়ার এটা? জি স্যার। জি, জি। আচ্ছা, এখানে তো বাংলায় লেখা আছে, এটা আপনারা আগেই পড়েছেন। তারপর রাইট ডাউন 3 রেসপন্সিবিলিটি অফ অ্যান এমপ্লয়ার ইন দ্য টার্ম অফ সেফটি। এটা কিন্তু আপনারা পড়েছেন যে নিরাপত্তার ক্ষেত্রে এমপ্লয়ারের 3টি দায়িত্ব। এমপ্লয় কিন্তু বলি নাই। এই আমরা অনেক সময় কোশ্চেন বুঝতে ভুল করি। এমপ্লয় হলো যে কর্মী, আর এমপ্লয়ার মানে কি, যে কর্মকর্তা। ঠিক আছে? তাহলে বলেছে একজন কর্মকর্তার নিরাপত্তার ক্ষেত্রে 3টি দায়িত্ব কি কি? 3টি দায়িত্ব কি কি? নিরাপত্তা নীতি ও প্রোগ্রাম তৈরি করা, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা, সঠিক নির্দেশনা তদারকি করা। আপনি একজন কর্মকর্তা, আমি আপনার একজন কর্মী। আপনি কি করবেন? অবশ্যই আমি নিয়ম নীতি, নিরাপত্তা নীতি বা প্রোগ্রামের তৈরি, মানে এক কথায় নিরাপত্তা নীতি আমি মেনে চলতেছি কিনা এটা কিন্তু আপনি সবসময় মনিটরিং করবেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ আপনি আমাকে দিবেন, যে আমার প্রশিক্ষণের ঘাটতি থাকলে আপনি কিন্তু আমাকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তারপরে সঠিক নির্দেশনা তদারকি করবেন। এটা কিন্তু আপনার একজন কর্মকর্তা হিসেবে আপনার একটা অধিকার। আমি মনে করি আপনি আমাকে তদারকি করতে আসলেন, আমি বললাম যে আপনার এই কথা মানে এইটা করার সাহস কে দিল? এই জিনিসটা কিন্তু তখন ভুল হবে। কারণ কি, আমরা কি জানতেছি যে সঠিক নির্দেশনা, সে আমাকে নির্দেশনা দিতে পারবে, তদারকি করতে পারবে, এটা কিন্তু তার অধিকার। এখানে কিন্তু বলা আছে যে রাইটসের কথা কিন্তু বলা আছে, ঠিক আছে? মানে সরি, রেসপন্সিবিলিটির কথা বলা হচ্ছে, মানে দায়িত্বের কথা বলা হয়েছে, ঠিক আছে? দায়িত্ব আর আপনাকে যদি অধিকারের কথা বলে তখন কিন্তু বিষয়টা একটু ভিন্ন হবে এটা। তারপরে হোয়াট শুড বি ইউর রোল অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল টু ওয়ার্ক সেফলি। বলছে নিরাপদে কাজ করার জন্য একজন ব্যক্তির কি দায়িত্ব? নিরাপদে কাজ করার জন্য একজন ব্যক্তির কি দায়িত্ব? কি দায়িত্ব হতে পারে? মনে করেন obey the law, use machine safety, wear PPE, report hazard, work carefully.
তার মানে আপনি নিরাপদে কাজ করার জন্য হোয়াট শুড বি ইয়োর রোল, আপনার রোল কি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আপনি ব্যক্তিগত বা একাকী কাজ করবেন টু ওয়ার্ক সেফলি। আপনি একাকী মনে করেন কোন একটা কাজ নিরাপত্তার সাথে করতে চান, এখানে আপনার দায়িত্ব কি, রোল মানে কি দায়িত্ব। কখনো কখনো রোল মানে কি বোঝানো হয়েছে, ভূমিকা বোঝায়। রোল দিয়ে কখনো দায়িত্ব বোঝানো হয়, কখনো ভূমিকা বোঝানো হয়। তো আপনি এখানে ভূমিকাও দিতে পারেন। তাহলে আপনি নিরাপদে কাজ করার জন্য আপনার ভূমিকাগুলো কি কি হতে পারে, অবে দ্য ল, তার মানে কি নিয়ম মেনে চলা। ইউজ মেশিন সেফলি, আপনার কোনো একটা যন্ত্রপাতি মনে করেন নিরাপদে ব্যবহার করা। ওয়ার পিপি ব্যবহার করা। তারপরে রিপোর্ট হ্যাজার্ড করা, কোথাও একটা ঝুঁকি মানে ঝুঁকি মানে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জিনিস পড়ে আছে, আপনি এই জিনিসটার সাথে দেখার সাথে সাথে কী করলেন, যে এর দায়িত্বরত আছে সেফটি অফিসার যে আছে তাকে আপনি কি করলেন, রিপোর্ট করলেন। তাহলে কিন্তু এটা দ্রুত সরে যাবে এবং দ্রুত এটা এখান থেকে নির্মূল করা হবে। ওয়ার্ক কেয়ারফুলি, সাবধানে কাজ করা, এগুলো কিন্তু কি আপনার ভূমিকা বা আপনার দায়িত্ব। দায়িত্ব একরকম, ভূমিকা আর একরকম। ভূমিকা হলো কি করতে হবে, আর দায়িত্ব হলো দায়িত্ব মনে করেন আপনার সরি ভূমিকা হলো মনে করেন আপনার ওই কাজটা করতে গেলে কোনটা একদম মাস্ট নো এটা বোঝানো হয়। দেখেন আপনার কিন্তু ওই লটা ব্যবহার করে করতে হবে, যন্ত্রপাতি মানে নিরাপদভাবে আপনার ব্যবহার করতে হবে, পিপি ব্যবহার করতে হবে, এগুলো কিন্তু আপনার মাস্ট নো। আর দায়িত্বগুলো কি, দায়িত্বগুলো হলো মানা ভালো, না মানলে কিন্তু কি হয়, প্রতিষ্ঠানের বা কর্মক্ষেত্রের ঝুঁকি বাড়ে এবং আপনার রেপুটেশনটা নষ্ট হয়। হোয়াট ইজ দ্য রেসপন্সিবল পারসন ফর রিপোর্টিং ইন এ ইনস্টিটিউট। দেখেন আপনি যদি প্রতিটা কোশ্চেন ভালো করে পড়েন, এখানে খুবই স্পষ্ট লেখা আছে হোয়াট ইজ দ্য রেসপন্সিবল পারসন, দায়িত্বরত পারসন কে, ফর রিপোর্টিং করার জন্য ইন এ ইনস্টিটিউট। একটি ইনস্টিটিউটে রিপোর্টিং করার জন্য দায়িত্বরত মানে পারসন কে, একটি প্রতিষ্ঠানে রিপোর্ট করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে। তার মানে মনে করেন আপনি মনে করেন কোনো একটা রিপোর্ট করবেন, কোনো একটা অভিযোগ জানাবেন বা কোনো একটা জিনিসের সমাধান ইনস্ট্যান্ট করতে চাচ্ছেন। তো এখানে একটা ইনস্টিটিউটের কাকে রিপোর্ট করতে হয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বিভাগের প্রধান। তার মানে ওই জায়গায় যে বিভাগ থাকে এখানে কিন্তু নট প্রিন্সিপালকে কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন না, রিপোর্ট করতে হবে কাকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের প্রধান থাকবে তাকে কিন্তু আপনার রিপোর্ট করতে হবে। আপনার সিবিটির লেভেল 4 এর মূল ভাষা হলো আপনি কর্মক্ষেত্রে যে কি করবেন, আপনার প্রশিক্ষণে যে কি করবেন, এইটা আপনি এখান থেকে শিখে যাচ্ছেন। তো আপনি মনে করেন কর্মক্ষেত্রে যে আপনি প্রিন্সিপালের কাছে যে অভিযোগ দিলেন, কিন্তু এটা কখনো করা যাবে না। আগে কি করতে হবে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনার যে বিভাগের প্রধান আছে তাকে আপনার কি করতে হবে, রিপোর্টটা করতে হবে, তার মাধ্যম হয়ে আপনার প্রিন্সিপালের কাছে যেতে হবে। ক্লিয়ার এটা? জি স্যার। বাকিরা কি জি স্যার। ঘুমাচ্ছেন, কথা বলেন না কেন? না স্যার। আচ্ছা, তাই মুনিম স্যার আজকে কথা বলেন না কেন, আজকে কি হয়েছে আপনার? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, এবার দেখেন লেখা আছে হোয়াট ইজ এ ওয়ার্ক হ্যাজার্ড। একটু গেছিল কি ওয়ার্ক প্লেস, একটা হলো ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, একটা হলো ওয়ার্ক হ্যাজার্ড, একটু ডিফারেন্ট, ঠিক আছে, সেম বাট ডিফারেন্ট। তাহলে হ্যাজার্ড জি হলো স্যার। এমন কিছু যা তোমাকে আঘাত করতে পারে বা অসুস্থ করতে পারে। তাহলে ওয়ার্ক হ্যাজার্ড কি, কাজের ক্ষতি কি, মানে কাজের ক্ষতি কি আসলে বোঝানো হয়েছে। হ্যাজার্ড হলো ওয়ার্ক হ্যাজার্ড হলো এমন কিছু যা তোমার কাজের ক্ষেত্রে তোমাকে আঘাত করতে পারে বা অসুস্থ করতে পারে। আপনার এখানে কাজের ক্ষেত্রেটুকু অ্যাড করে দিলে আরো একটু সুন্দর হবে। তারপর এখানে লেখা আছে আবার হোয়াট ইজ এ ওয়ার্ক প্লেস হ্যাজার্ড, এটা কিন্তু আপনারা আগে পড়েছেন না আপনারা, একই কোশ্চেন আবার রিপিট হয়েছে এখানে নাকি? জি স্যার। তারপর জি হোয়াই ইজ স্যার। ইম্পর্টেন্ট, রিকগনাইজ হ্যাজার্ড, হ্যাজার্ড চিনতে পারা কেন গুরুত্বপূর্ণ। রিকগনাইজ মানে কি, এই যে শব্দগুলো আছে না, আপনারা সিবিটিএ কম্পিটেন্ট হয়ে যাবেন যদি এই ট্রিকটা ফলো করেন। প্রতিটা কোশ্চেনের এই যে সিনক্রোনাসটা আছে না, এইটা যদি আপনারা মাথায় রাখতে পারেন যে এই শব্দটার এই কিওয়ার্ডটার অর্থটা কি, তাহলে আপনার কোশ্চেনটা বোঝা ইজি হয়ে যাবে। তাহলে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু রিকগনাইজ হ্যাজার্ড, হোয়াই মানে কি, কেন, ইজ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, টু রিকগনাইজ হ্যাজার্ড, হ্যাজার্ড এই রিকগনাইজ বলতে বোঝায় কি, চেনা বা চিনতে পারা, এটাকে বোঝানো হয়। তাহলে হ্যাজার্ড চিনতে পারা কেন গুরুত্বপূর্ণ, তাহলে আমরা জানি যে হ্যাজার্ড তো একটা ঝুঁকি
একটা ঝুঁকির মানে ঝুঁকিযুক্ত একটা জিনিসকে বোঝানো হয় যে যার মাধ্যমে আমরা আঘাতপ্রাপ্ত হতে পারি। এখন এটা চেনা কেন গুরুত্বপূর্ণ? আমরা যখন একটা হ্যাজার্ডকে চিনব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আমাকে কি অতিরিক্ত ক্ষতি করতে পারে, আমাকে কি বা কোনো ব্যক্তিকে কি একদম ডেড করে ফেলতে পারে, নাকি তাকে মিডিয়াম পর্যায়ে ইনজুরি করতে পারে, নাকি তাকে লো পর্যায়ে ইনজুরি করতে পারে। আমরা যখন হ্যাজার্ড চিনতে পারবো তখন কিন্তু আমরা এই ৩টা বিষয় আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো। এই জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হ্যাজার্ড চিনতে পারলে তুমি নিজেকে নিরাপদ রাখতে পারো এবং নিজে নিরাপদে কাজ করতে পারো। তার মানে আপনি যখন হ্যাজার্ডটা চিনবেন তখন আপনি কি করতে পারবেন, নিজেকে নিরাপদ রাখতে পারবেন এবং মনে করেন নিরাপদ একটা কাজের পরিবেশও কিন্তু আপনি রাখতে পারবেন। তারপরে এখানে লেখা আছে হোয়াই ডু অ্যাক্সিডেন্ট হ্যাপেন, দুর্ঘটনা কেন ঘটে। এই যে অ্যাক্সিডেন্ট লেখা আছে, আর হ্যাপেন বলতে কি বোঝায়? হ্যাপেন বলতে কি বোঝায়? ঘটে, ঘটানো বোঝানো হয়, ঠিক আছে? ঘটানো, হ্যাঁ, ঘটা, ঘটানো বা ঘটে এটা বোঝানো হয়। তাহলে হোয়াই ডু কেন হয় বা কেন করে, ঠিক আছে? কিন্তু কেন করে তো আর হবে না, কেন হয় এটা দিয়ে দিতে পারেন। অ্যাক্সিডেন্ট হ্যাপেন কেন, মনে করেন দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? তা বেশিরভাগ দুর্ঘটনা মানুষের ভুলের কারণে হয়। আপনি এখানে দিতে পারেন, এখানে দেখেন কি কজেস, ভুলগুলো কিন্তু লেখা আছে। জ্ঞান ও প্রশিক্ষণের অভাবে কিন্তু কি হতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে অসাবধানতা বা অবহেলার কারণে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে ভুলে যাওয়ার কারণে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নিরাপত্তা নিয়ে খারাপ মনোভাব নিয়ে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার যদি আপনাকে বলে যে অ্যাক্সিডেন্ট কেন হয়, তাহলে আপনি কি লিখতে পারবেন? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? এবার জি বলেন তো স্যার। এগুলো কি মাস্টার নলেজ নাকি? এটা কি মাস্টার নলেজ, আপনার কি মনে হয়? স্যার একেবারে মানে প্রাথমিক বলা যায়। আচ্ছা ইমন, এখন জয়েন করেছেন কেন? স্যার আমি একটু বাজারে গেছিলাম, আসছি এই কিছুক্ষণ আগে। এভাবে করলে তো হবে না, হোমওয়ার্ক জমা দেন না কেন? আবির, আপনি হোমওয়ার্ক জমা দেন না কেন এখনো? স্যার এরকম তো বলছেন স্যার, একটু কাজের কারণে করতে পারিনি স্যার, একটু ব্যস্ত ছিলাম কালকে। আজকে রাতের ভিতরে জমা দিবেন। মনিম স্যার? জি স্যার, ওই একটা আরপিএল দিচ্ছে তো এই জন্য একটু স্যার ওইটা একটু পড়াশোনা করতেছি, এই জন্য এইটা একটু 2 দিন সময় দিতে পারছি না। এবার দিয়ে দেবো না ইনশাল্লাহ। আচ্ছা, হোয়াট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট কি এটা কি বলে দেওয়া লাগবে? অ্যাক্সিডেন্ট কি আমাদেরকে বলে আসে যে আমি একটু পর অ্যাক্সিডেন্ট হবো, তুমি নিরাপত্তায় থাকো? জি না না স্যার। স্যার, একটা অপ্রত্যাশিত ঘটনা। তাহলে এক কথায় অ্যাক্সিডেন্ট হলো একটি অপ্রত্যাশিত ঘটনা যার মাধ্যমে মানুষ বা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, শেষ। অ্যাক্সিডেন্ট হলো কি, একটি অপ্রত্যাশিত ঘটনা যার মাধ্যমে মানুষ বা সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হওয়ার আগে বলে না যে আমি একটু পর অ্যাক্সিডেন্ট হব, তুমি সাবধানে থেকো। তারপরে হোয়াট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, মানে ইনসিডেন্ট। অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট কিন্তু ভিন্ন, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট আর ইনসিডেন্ট কিন্তু ভিন্ন। ইনসিডেন্ট হলো এমন একটি ঘটনা যা অল্পের জন্য ক্ষতি হয়নি কিন্তু হলেও ক্ষতি হতে পারত। তার মানে মনে করেন কেউ একটা গাড়ির সাথে ধাক্কা লাগবে বা দুটো মুখোমুখি সংঘর্ষ হবে, কিন্তু তা না হয়ে কি হয়েছে, দুইটা গাড়ি সঠিকভাবে চলে গেল। এটা কিন্তু আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা তখন কি বলা হবে, ইনসিডেন্ট। কি বলা হবে তখন? ইনসিডেন্ট। তার মানে কোনো একটা দুর্ঘটনা ঘটার সময় মানে দুর্ঘটনা ঘটার আগেই যদি দুর্ঘটনা না ঘটে এবং দুইটা পক্ষই যদি সুস্থ থাকে এবং কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, তখনই কিন্তু ইনসিডেন্ট হবে। ইনসিডেন্ট হওয়ার মূল সত্য হলো দুই পক্ষরই বা দুই জায়গারই কোনো ধরনের সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। ক্লিয়ার? জি স্যার।
ইনসিডেন্ট হলো এমন একটি ঘটনা যা অল্পের জন্য ক্ষতি হয়নি কিন্তু হলেও ক্ষতি হতে পারত। মানুষের কাজ বা আচরণ, মনে করেন আপনার আচরণের কারণে ওই জিনিসটা কিন্তু মনে করেন খারাপ হলেও হতে পারত। ঠিক আছে? উপকরণ বা রাসায়নিক কাজের পদ্ধতি আপনার খুব খারাপ, এই খারাপভাবে কাজ করেছেন, আপনার কিন্তু মেশিনটা নষ্ট হতে পারত, কিন্তু নষ্ট হয়েও নষ্ট হয় নাই। ঠিক আছে? এ কথা বলি না যে নষ্ট তো হওয়ার কথা কিন্তু নষ্ট হয় নাই, যেটা বলি আমরা সাধারণত এটা। তারপর রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার ফলাফল কি হতে পারে? একটা দুর্ঘটনা যখন হয়, রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট, একটা অ্যাক্সিডেন্ট হলে কি হতে পারে? বাসায় বসে খেলাধুলা করতে পারেন, তাই না? বাসায় বসে জি খেলাধুলা করতে পারেন অ্যাক্সিডেন্ট হলে, এরকম কিছু? না স্যার। তাহলে আঘাত বা মৃত্যু হতে পারে, সম্পদের ক্ষতি হতে পারে, পরিবেশের ক্ষতি হতে পারে। এটা, এগুলো তো আপনাদের বেসিক নলেজ, এগুলো আর বলে দেওয়া লাগবে না, এগুলো একবার পড়লে আপনারা এটা পারবেন। হোয়াট আর দ্য কজেস অফ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার কারণগুলো কি কি? তার মানে কি ঝুঁকি সম্পর্কে না জানা। একটা দুর্ঘটনা হয় কি জন্য হয়? ঝুঁকি সম্পর্কে সে যখন না জানে তখন কিন্তু একটা দুর্ঘটনা হয়। নিরাপত্তাকে গুরুত্ব না দেওয়া, সে নিরাপত্তা জিনিসটাকে গুরুত্ব যখন না দেয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপরে অবহেলা করা, নিরাপত্তার নিয়ম না জানা, তারপরে অগোছালো কর্মস্থল, আলো বাতাসের অভাবে কিন্তু বিভিন্ন আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে। যন্ত্রপাতি ভুলভাবে ব্যবহার করা, আপনি যন্ত্রপাতি ব্যবহার করাই জানেন না, তাহলে তো আপনার অ্যাক্সিডেন্ট হতেই পারে। এগুলো কমন জিনিস, ঠিক আছে? একদম কমন জিনিস। তারপরে এখানে লেখা আছে হোয়াট ইজ সেফটি অ্যাটিটিউড। সেফটি অ্যাটিটিউড কি? অ্যাটিটিউড মানে কি? আচরণ বোঝায়। সেফটি মানে কি? সুরক্ষার আচরণ। ঠিক আছে? তাহলে সেফটি অ্যাটিটিউড মানে হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কে মানুষের চিন্তা ও আচরণ। তার মানে সেফটি অ্যাটিটিউড কি? বুঝতে পেরেছেন? কর্মক্ষেত্রে নিরাপত্তা সম্পর্কে মানুষের চিন্তা ও আচরণকে বোঝানো হয়েছে। এর কি পয়েন্ট কি থাকে? মনোভাব কাজকে প্রভাবিত করে, তারপরে ঝুঁকি দেখেও অপেক্ষা করলে দুর্ঘটনা ঘটে, তারপরে সমস্যা জানানো না হলে বিপদ বাড়ে। ঠিক আছে? এটা তো বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। ওকে। তারপর লেখা আছে হোয়াট আর দ্য টাইপ অফ হ্যাজার্ড। আমরা এটা পড়েছিলাম না? যে না, এটা আমরা পড়ি নাই, তবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আপনাদের মনে করেন আমাদের এনএসডি তে যতগুলো কোশ্চেন আছে, মানে যতগুলো অকুপেশন আছে, সব অকুপেশনে যদি এই কোশ্চেনটা আপনার ঢেলে দেন, মানে আপনি তাদের কোশ্চেন অ্যাড করে দেন, এই কোশ্চেনটা কোনোভাবে ভুল হবে না। যদি বলা হয় হোয়াট আর দ্য টাইপ অফ হ্যাজার্ড, হ্যাজার্ড কত প্রকার? হ্যাজার্ড হলো সাধারণত 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল, আর এটা হলো আর্গোনমিক হ্যাজার্ড। সবাই কি ক্লিয়ার 4টা বিষয়? ফিজিক্যাল, বায়োলজিক্যাল, কেমিক্যাল আর আর্গোনমিক হ্যাজার্ড। এই 4টা হ্যাজার্ড আমি এখানে বাংলায় লিখে দিয়েছি। শারীরিক ঝুঁকি, এগুলো এক্সাম্পল কিন্তু আপনারা অবশ্যই মুখস্থ করবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। এক্সাম্পলগুলো অবশ্যই মুখস্থ করবেন, যে আনসেফ মেশিন, নয়েজ, হিট, তারপরে মনে করেন কোল্ড, এগুলো কিন্তু আপনার শারীরিক ঝুঁকি। ঠিক আছে? যন্ত্রপাতির ঝুঁকি, শব্দর মাধ্যমে যে আপনার সমস্যাটা হয়, গরমের মাধ্যমে যে সমস্যাটা হয়, ঠান্ডার মাধ্যমে যে শব্দটা হয়, এটাকে বলা হয় ফিজিক্যাল হ্যাজার্ড। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা কি? এক কথায় মনে রাখবেন, রক্তাক্ত কোনো জিনিসটা হলো বায়োলজিক্যাল হ্যাজার্ড। ভাইরাস হতে পারে, ব্লাড হতে পারে, অ্যানিমেল, মনে করেন অ্যানিমেল অস্ত্র হতে পারে। তার মানে ভাইরাস, রক্ত, তারপর প্রাণীর মল, এগুলো কিন্তু কি হতে পারে? বায়োলজিক্যাল হ্যাজার্ড হতে পারে। জীববৈজ্ঞানিক ঝুঁকি যেটাকে বলা হয়। কেমিক্যাল হ্যাজার্ড কোনটা? রাসায়নিক ঝুঁকি, যেটা মনে করেন তরল পদার্থ থাকে। ঠিক আছে? ক্লিনিং কেমিক্যালস, তারপরে গ্যাস, এগুলো কি হতে পারে? কীটনাশক, এগুলো কি? এগুলো কিন্তু আমাদের কেমিক্যাল হ্যাজার্ড। আর্গোনমিক হ্যাজার্ডটা কি? আর্গোনমিক হ্যাজার্ডটা মনে করেন অনেক সময় ধরে এই যে মনে করেন ফোনের দিকে বা ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন, আপনার চোখটা ব্যথা হয়ে গেছে, এটা হলো আর্গোনমিক হ্যাজার্ড। অনেক সময় ধরে আপনি একটা চেয়ারে বসে আছেন, আপনার পিঠটা ব্যথা হয়ে গেছে, এটা বলা হয় আর্গোনমিক হ্যাজার্ড। অনেক সময় ধরে আপনি হাতটা নাড়াচ্ছেন, এই হাতটা নাড়ানোর ফলে আপনার হাতটা ব্যথা হয়ে যাচ্ছে, মানে কি অতিরিক্ত একটা কাজ যখন আপনি করতেছেন একভাবে, তখন আপনার যে সমস্যাটা হয় সেটাকে আর্গোনমিক হ্যাজার্ড বলে। এখানে লেখা আছে ভুলভাবে বসা, বারবার একই কাজ, খারাপ ওয়ার্ক এক্সটেনশন বলতে বোঝাচ্ছে আপনার বসার ভঙ্গি বা কাজ করার
ভঙ্গি বোঝানো হয়েছে। ক্লিয়ার এটা সবার? জি স্যার। আচ্ছা, জি স্যার। what are the type of hazard with example and effect? বলছে কি হ্যাজার্ডের প্রকারভেদ, উদাহরণ ও প্রভাব কি কি? আমরা কি হ্যাজার্ডের প্রকার কয়টা? হ্যাজার্ড কয় প্রকার? স্যার 4টা। কয় প্রকার? 4টা। এর উদাহরণগুলো কি আমরা যদি ওটা পড়ি, উদাহরণগুলো তো আমরা পারবো। এর প্রভাবগুলো কি কি? প্রভাবগুলো কিন্তু আমরা এখানে দিতে পারি যে কাটা, তো শোনার সমস্যা, তারপর বিদ্যুৎ স্পৃষ্ট নাকি, হ্যাঁ, তারপরে পড়া, তারপরে এখানে লেখা আছে বায়োলজিক্যাল হ্যাজার্ডের ক্ষেত্রে কিন্তু আবার এখানে লেখা আছে রোগ হওয়া, তারপরে বিভিন্ন এখানে এক্সাম্পল দেওয়া আছে বা ইফেক্ট। তারপরে এখানে এক্সাম্পল দেওয়া আছে কেমিক্যাল হ্যাজার্ডের। কেমিক্যাল হ্যাজার্ড যখন আপনার কোথাও মনে করেন রাসায়নিক কোনো পদার্থ পড়ে থাকবে, এর জন্য আপনার কি হতে পারে? শ্বাসকষ্ট হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মৃত্যু হতে পারে। আপনার কিন্তু সেই প্রভাবটাই লিখতে বলা হয়েছে এখানে। তারপর এখানে এইটা সবাই মাথায় রাখবেন, হট আর সাইকোলজিক্যাল হ্যাজার্ড। হট আর সাইকোলজিক্যাল হ্যাজার্ড। সাইকোলজিক্যাল হ্যাজার্ড কি? সাইকোলজিক্যাল হ্যাজার্ড হলো মানসিক ও সামাজিক কারণে হওয়া ঝুঁকি। তার মানে মনে করেন সাইকোলজিক্যাল হ্যাজার্ডটা হলো আপনার যে মানসিক যে চাপের কারণে যে ঝুঁকিটা হয়, মানসিক চাপের কারণে যে অস্থিরতা ভাব করেন আপনি, বা সামাজিক কারণে যে অস্থিরতাটা ভাব করেন, ঠিক আছে? এই জিনিসটাই হলো মনে করেন কোথাও ঝগড়া হয়েছে, ঝগড়ার কারণে আপনার মনের ভিতর যেই মানে খারাপ লাগাটা কাজ করে, এটাকেই বলা হয় সাইকোলজিক্যাল হ্যাজার্ড। এখানে সংজ্ঞা আকারে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এটা পড়ে নেবেন। সমস্যা আছে কারো এটা? না সাইকোলজিক্যাল হ্যাজার্ডের কিছু টাইপ আছে, ধরন আছে। সেটা হলো বস বা সহকর্মীদের সাথে সমস্যা, খারাপ কাজের পরিবেশ, অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কি হতে পারে? সাইকোলজিক্যাল হ্যাজার্ড হতে পারে আমাদের। সারা দিন রাত কাজ করতেছে আমাদের, এর মাধ্যমে কিন্তু কি হতে পারে? সাইকোলজিক্যাল হ্যাজার্ডও হতে পারে। তবে ভায়োলেন্স যেটা হুমকি, কেউ হুমকি দিলেও কিন্তু আমাদের ভিতরে একটা খারাপ লাগা কাজ করে, এটাকে কিন্তু সাইকোলজিক্যাল হ্যাজার্ড বলা হয়। ঠিক আছে? তারপরে হোয়াট শুড ইউ ডু, কি করা উচিত? কি করা উচিত? এখন মনে করেন এই সাইকোলজিক্যাল হ্যাজার্ড এড়ানোর জন্য আপনার কি করা উচিত? সমস্যা হলে সুপারভাইজার বা যেকোনো জিনিসের ক্ষেত্রে আপনার কি করা উচিত? হোয়াট শুড ইউ ডু, কোনো সমস্যা হলে আপনার কি করা উচিত? এটা মনে করেন একদম বেসিক একটা কোশ্চেন। সমস্যা হলে সুপারভাইজার, পরিবার, সহকর্মীর সাথে কথা বলতে হবে, এবং কোনো সমস্যা হলে বা ঘটনা হলে সে সাথে সাথে রিপোর্ট করতে হবে। এটা করলেই কিন্তু আমাদের কি করা উচিত আমরা এখান থেকে বের করে নিতে পারতেছি। তারপরে হোয়াট ইজ মিন বাই ডিলিং উইথ হ্যাজার্ড? ডিলিং বলতে বোঝায় কি? মনে করেন দৈনিক মোকাবেলা, এটা বোঝানো হয়েছে। হ্যাজার্ড মোকাবেলা করা বলতে কি বোঝায়? আপনি হ্যাজার্ড মোকাবেলা করবেন, এটা করা বলতে কি বোঝায়? এর মানে হলো ঝুঁকি চিহ্নিত করা, সতর্ক থাকা এবং রিপোর্ট করা। ঝুঁকি চিহ্নিত করে নিজে সতর্ক থাকবেন এবং তা একজন সেফটি অফিসারের কাছে রিপোর্ট করবেন, যাতে নিজের ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত হয়। তাহলে ঝুঁকি মোকাবেলা করা বলতে কি বোঝেন? ঝুঁকি মোকাবেলা করা বলতে ঝুঁকি চিহ্নিত করা, সতর্ক থাকা এবং রিপোর্ট করা, যাতে নিজেদের ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত হয়। তারপরে এগুলা কি পয়েন্ট এখানে দেওয়া আছে, এটা পড়ানো লাগবে এগুলা নাকি পারবেন? জি স্যার, পাওয়া যাবে। পারবো পারবো। না কেন? আচ্ছা, হোয়াট ইজ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস স্টেপ? হ্যাজার্ড ম্যানেজমেন্ট কি এবং এর ধাপগুলো কি কি? হ্যাজার্ড ম্যানেজমেন্ট কি? হ্যাজার্ড ম্যানেজমেন্ট হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ঝুঁকি চিহ্নিত, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ পর্যালোচনা করা হয়। আপনারা এটা পড়েছিলেন না, মনে আছে? যে হ্যাজার্ড ম্যানেজমেন্ট ইজ এ প্রসেস used to identify, assess, control and review hazard to ensure work safely। খুবই সুন্দর ভাষায় একটা ইংলিশ লেখা, ইংলিশ সংজ্ঞা ডেফিনেশন দেওয়া আছে। তারপরে হ্যাজার্ডটা আপনি কিভাবে করবেন? হ্যাজার্ডটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন? হ্যাজার্ডটা ম্যানেজমেন্ট করবে আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, ঠিক আছে, অ্যাসেস দ্য হ্যাজার্ড, ফিক্স দ্য হ্যাজার্ড। এই 3টা অপশন কিন্তু অবশ্যই মনে রাখবেন। হ্যাজার্ড ম্যানেজমেন্ট স্টেপ, হ্যাজার্ড ম্যানেজমেন্টের
3টা স্টেপ: আইডেন্টিফাই চিহ্নিত করা, তারপরে মূল্যায়ন করা, তারপরে কি করা? ফিক্স করা। তার মানে কি করা? ঝুঁকি কমানো বা পুরোপুরি দূর করা, এটা বোঝানো হয়েছে। এখানে আপনাদের কিছু সংখ্যা দেওয়া আছে, এটা পড়ে নেবেন। তারপরে ইভালুয়েট দ্য রেজাল্ট আছে এখানে, ইভালুয়েট দ্য রেজাল্ট, তার মানে আমি সম্পূর্ণ কাজ করার পরে আমার রেজাল্টটা কি আসলো এটা কিন্তু আমার দেখতে হবে। হোয়াট আর দ্য লেভেল অফ হ্যাজার্ড কন্ট্রোল, হ্যাজার্ড কন্ট্রোলের লেভেল কি? আমি হ্যাজার্ডটাকে কন্ট্রোল করবো, স্তরগুলো কি কি? এখানে লেখা আছে দ্য হ্যাজার্ড কন্ট্রোল 3ভাবে করা হয়: উৎসে, পথে এবং কর্মীর কাছে। তার মানে কি? অ্যাট দ্য সোর্স, অ্যালং দ্য পাথ, অ্যাট দ্য ওয়ার্কার। তার মানে কি করে করতে পারবেন? হ্যাজার্ড কন্ট্রোলের স্তরগুলো কি কি? উৎস নিয়ন্ত্রণ করে বা উৎস পরীক্ষা করে, তারপরে মাঝপথে আটকে দেওয়া, হ্যাজার্ডকে কি করা? মাঝপথে আটকে দেওয়া। তার মানে কোনো একটা জিনিস নির্মূল করতেছেন, নির্মূল না করে মাঝপথে আটকে দিলেন। আটকে দিয়ে দেখতেছেন যে আসলে ওই হ্যাজার্ডটা কি, যেরকম আগুন, মনে করেন আগুন কোথাও ধরেছে, ধরার মাধ্যমে আপনি কি করলেন? যে মাঝপথে আপনি পানি দেওয়া বন্ধ করলেন। পানি দেওয়া বন্ধ করে আপনি যাচাই করলেন যে আমার প্রথম দিকে যেরকম আগুন ধরেছিল এখনো কি ওরকম আগুন আছে নাকি একটু হলেও কমছে। এটার মাধ্যমে কিন্তু আপনি উৎস মানে স্তরটাকে আপনি করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন বা নির্ণয় করতে পারেন। কর্মীর কাছে নিয়ন্ত্রণ, পিপি বা নিয়ম ব্যবহার করে সুরক্ষা দেওয়া, এটার মাধ্যমে কিন্তু আপনি নিয়ন্ত্রণটা করতে পারেন। ক্লিয়ার এটুকু সবার? জি স্যার। আচ্ছা, হোয়াট আর দ্য ডিফারেন্ট হ্যাজার্ড কন্ট্রোল মেথড, হ্যাজার্ড নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি কি? বিভিন্ন পদ্ধতি কি? তাহলে আমরা শিখেছি কি? ফিজিক্যাল হ্যাজার্ড, হ্যাজার্ড নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি কি তাই বলেছে। হ্যাজার্ড নিয়ন্ত্রণ করা যায় শারীরিক, রাসায়নিক, জীববৈজ্ঞানিক, তবে কাজের ধরন এবং মানসিক পদ্ধতি, যেটা আপনারা পড়েছেন ফিজিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, তারপরে আর্গোনমিক হ্যাজার্ড আর সাইকোলজিক্যাল কন্ট্রোলও আপনি দিয়ে দিতে পারেন, তবে না দেওয়া ভালো, সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। হতারটা, তারপরে কন্ডিশন অফ গুড হ্যাজার্ড কন্ট্রোল, ভালো হ্যাজার্ড কন্ট্রোলের শর্ত কী কী? আপনি একটা হ্যাজার্ডটাকে কন্ট্রোল করবেন, এর ভালো শর্তগুলো কী কী, মানে সঠিক শর্তগুলো কী কী হতে পারে? সঠিক শর্তগুলো কী হতে পারে? ঝুঁকি কমাতে হবে, অবশ্যই ঝুঁকি কমাতে হবে, কারণ কি আমি একটা হ্যাজার্ডকে কন্ট্রোল করব, তাহলে অবশ্যই ঝুঁকি কমাতে হবে, নতুন ঝুঁকি তৈরি করা যাবে না, কাজ করা সহজ হতে হবে। তার মানে আমি যে ঝুঁকি কমাবো, কিন্তু এটা নতুন করে আবার অন্য কোনো একটা ঝুঁকিকে টেনে আনবে না, কাজ করা সহজ হতে হবে। এগুলো কিন্তু হলেই আমার একটা ভালো হ্যাজার্ড কন্ট্রোলের শর্ত কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত সবার ক্লিয়ার? কারো সমস্যা আছে এই পর্যন্ত? জি না স্যার। আচ্ছা, এবার এখানে একটু অন্যরকমভাবে পড়তে হবে। এখানে এই যে আইকনগুলো আছে না, এই যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি যে আইকনগুলো আছে, এই আইকনগুলোর নাম আমি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা এই আইকনগুলো ভালো করে দেখবেন এবং আইকনগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? এগুলো কি, এই আইকনগুলো কোথায় থাকে? তার মানে যখন কোনো বিষাক্ত জিনিস থাকে তখন কিন্তু আমাদের সের উপরে দেখবেন যে এরকম একটা আইকন দেওয়া থাকে, কোনটার উপরে কোন আইকন দেওয়া থাকে আর কেন দেওয়া থাকে কিন্তু আপনি এখানে পড়তে পারবেন। যে মনে করেন এখানে সহজে আগুন ধরে এবং জ্বলতে থাকে, তার মানে কি, যেটার উপরে এই আইকনটা, এই লোগোটা দেওয়া থাকে, তাহলে কিন্তু এই সিম্বলটা দেওয়া থাকে, তখন আমার মনে করতে হবে যে সহজে আগুন ধরে এবং জ্বলতে থাকে। এটাকে গ্যাস, তরল বা কঠিন কোনো পদার্থ সাধারণত বলা হয়, ঠিক আছে? এইভাবে প্রতিটা এখানে যে সিম্বলগুলো আছে এটাকে বলা হয় হ্যাজার্ড ক্লাসিফাইড সিম্বল, ঠিক আছে? তার মানে কি, কোনো একটা হ্যাজার্ডকে চিহ্নিত করার জন্য কিন্তু সাধারণত মনে করেন বিপজ্জনক কোনো জিনিসের উপরে এই সিম্বলগুলো দেওয়া থাকে। দেখেছি না আমরা এই সিম্বলগুলো? কিন্তু এই সিম্বলগুলো অনেকে কি, মানে নাম কি, কেন থাকে এটা কিন্তু আমরা জানি না। এই যে মনে করেন একটা এই দেওয়া আছে, কি বলে এটাকে, এই চিহ্নটার জন্য কি বলে সিম্বলটাকে? বিষয়বোধক চিহ্ন এরকম কিছু। হ্যাঁ, চিহ্ন বলতে পারেন। দেখেন, দীর্ঘমেয়াদ স্বাস্থ্যের ক্ষতি করে, এটার এই সিম্বলটার মূল বিষয়টা কি? দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করে। আপনি যখন এই সিম্বলগুলো জানবেন তখন কিন্তু হ্যাজার্ড ইন্সপেকশন করা আপনার জন্য ইজি হয়ে যাবে, হ্যাজার্ড বের করা। আবার দেখেন পিপিই সিম্বল, আপনার যে পিপিইগুলো আছে না, এই পিপিইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখবেন যে আসলে আমার পিপিইগুলো কোনটা কি।
এটা তো আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা কি, এটা মনে করেন আমার একটা শু, ঠিক আছে না, তাই না? আমাদের কিন্তু একটা শু, এটা কিন্তু হ্যান্ড গ্লাভস, হ্যান্ড প্রোটেকশন করে আমাদেরকে। তো এই প্রতিটা জিনিসের কিন্তু আপনার ভালো করে দেখে নেবেন। এখানে আমি ডেফিনেশনগুলো দিয়ে দিয়েছি, আমি এগুলো আর বোঝানোর কিছু নাই। এখানে প্রতিটা পিপি দেওয়া আছে, পিপিটা ভালো করে বুঝে নেবেন। সমস্যা আছে কারো কোনো এখানে? না স্যার। সিম্বলের পাশে ক্লাস দেওয়া আছে, এই ক্লাস বলতে কি বোঝাচ্ছে যে কোনটা কোন ক্লাসের সেরকম কিছু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস এ, মানে কোন আগে ক্লাস বি, হ্যাঁ ক্লাস সি কোনটা মানে, হ্যাঁ। তবে ক্লাস D1, ক্লাস D2, এটা তেমন সমস্যা নাই। তারপরে ক্লাস D3, ক্লাস ই, মানে এই ক্লাস এফ এর ভিতরে অনেক ধরনের সিম্বল আছে। যেহেতু আপনাদের সিবিএলএম এই কয়টা আছে, আমি এই কয়টা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। বুঝছেন সবাই? জি স্যার। জি জি স্যার।